সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হজ ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। এজেন্সির গাফিলতিতে শঙ্কায় 10,500 জনের হজ যাত্রা। নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা পরিবেশ ও অবকাঠামোয় সন্তুষ্টি। ফেডারেশন কাপের ফাইনালে উঠল ঢাকা আবাহনী। টাই ব্রেকারে বসুন্ধরা কিংসের হার 4-2 গোলে। এবারের হজ ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। তবে কিছু হজ এজেন্সির গাফিলতিতে বেসরকারি 10,487 জন হজযাত্রীর সৌদি যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সৌদি আরবে বাড়ি ভাড়া ও পরিবহনের অর্থ পরিশোধ না করায় এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এবার সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেন 87,100 জন। আর প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামী 29 এপ্রিল থেকে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজযাত্রীর ভিসা কার্যক্রম শেষ করতে হবে। অথচ জেদ্দা কর্তৃপক্ষ কয়েক দফা সময় বৃদ্ধি করলেও 9টি এজেন্সি এখনও হজযাত্রীদের বাড়ি ভাড়া ও পরিবহন খরচের টাকা পরিশোধ করেনি। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। সকল এজেন্সিকে অনুরোধ জানাবো তারা যেন হজযাত্রীদের হজব্রত পালনের স্বার্থে সৌদি সরকারের নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করেন। উপদেষ্টা জানান, বাড়ি ভাড়া চুক্তি করেনি এমন 21টি এজেন্সিকে শোকজ করেছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে 12টি এজেন্সি পরে চুক্তি করলেও বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার, সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। কোনো এজেন্সির অনিয়মের দায় সরকার নেবে না বলেও উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা। এই দায় কোনোভাবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের 2,500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের 36 জন বিনিয়োগকারী। এ সময় তারা বিনিয়োগ, পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোর বিষয়ে খোঁজ খবর নেন। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের 2,500-এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ভারতের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীরা। এ সময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে। পরে সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নীলর্ন 10,000 বর্গফুটের প্লট নেয়ার চুক্তি স্বাক্ষর করে। এরপর তারা বিনিয়োগ, পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো সম্পর্কে খোঁজ খবর নেন। নীলর্ন বাংলাদেশ লিমিটেড এটা একটা 100% সুইডিশ ওন কোম্পানি। একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরো অনেকগুলো কোম্পানি পাইপলাইনে আছে। বাংলাদেশ ইজ রেটেড অ্যাজ আ ল্যান্ড অফ অপরচুনিটিস। এই সময় জানানো হয়, বিনিয়োগকারীদের টানতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে। এই সংখ্যা আরো বাড়বে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে এটা 2024 সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে 200 মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা বিদেশিদের কাছে তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে সোমবার। দীপ্ত, বার্তাকক্ষ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে জাতির কাছে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। প্রাথমিকভাবে পাইলট আকারে ইসি এই কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নিয়ে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কমপক্ষে 1.5 কোটি প্রবাসীকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে প্রক্সি ভোটিং পদ্ধতি। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে কর্মশালার আয়োজন করে ইসি, যেখানে প্রক্সি ভোটিং পদ্ধতিকে গুরুত্ব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি বিশেষজ্ঞ এবং সরকারি বেসরকারি উন্নয়ন সহযোগীদের মতামত নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতি আমরা আগাই না কেন, প্রথমে পাইলটিং, পরে স্বল্প পরিসরে করতে হবে, এরপর বড় পরিসরে যেতে হবে। কর্মশালায় বিশেষজ্ঞদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিইসি। যে পদ্ধতি আপনারা সাজেস্ট করবেন সে অনুযায়ী আমরা উদ্যোগ নেব, এরপরই পদ্ধতি নিয়ে একটি আর্কিটেকচার দাঁড় করানো হবে। কর্মশালায় বিশেষজ্ঞ ও নির্বাচন কর্মকর্তা সহ কমপক্ষে 80 জন অংশ নেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে বাটা শোরুম ও কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় অন্তত 56 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর এই তথ্য জানায়। এর মধ্যে গাজীপুরে বোর্ড বাজারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সিয়াম খান ওরফে অনিক, শিমুল আহমেদ শাওন, শাহিন ও জয়নাল আবেদিন। এছাড়া ওই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত ও তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার খুলনা, সিলেট, চট্টগ্রাম ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক অপরাধ আদালত 9 জুলাই আগস্ট গণহত্যা মামলার বিচার দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই করা সম্ভব বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার একটি মামলা শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে গণহত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আগামী 16 এপ্রিল তদন্ত সংস্থা সেফ হোমে তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে সচিবালয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে এই কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বস্ত করেন, আগের মতোই মানুষ যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রমনার বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতির ঝিল ও রবীন্দ্র সরোবর এলাকায় বিশেষ ব্যবস্থা থাকবে প্রশাসনের। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে 4 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তুরিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাকালীন যুদ্ধাপরাধী ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করার অভিযোগে তাকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ করা হয়। দেশে সড়ক দুর্ঘটনায় 2 জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় লরি চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এছাড়া ফরিদপুরের বাখুন্ডায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন 7 জন। এই দুর্ঘটনায় আহত হন কমপক্ষে 35 জন।
সকাল 11:15টার দিকে শরীফ জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 2 জন নারী। স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস জোয়াইর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের মধ্যে 12 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। মঙ্গলবারের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক প্রত্যাহার না করলে পরদিন চীনের ওপর আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই হুমকি দেন ট্রাম্প। অন্য আরেক পোস্টে চীনকে সবচেয়ে বড় শোষক বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য যুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করার অঙ্গীকার করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। টাই ব্রেকারে বসুন্ধরা কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে ঢাকা আবাহনী। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী দুর্দান্ত জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে। নির্ধারিত 90 মিনিট অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে। আবাহনী 4-2 গোলে জিতে উঠে যায় ফাইনালে। কিংসকে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সের জেতা রহমতগঞ্জের বিপক্ষে। আটষট্টি দিন পর দেশের নারী ফুটবল বিদ্রোহের অবসান হলো। কোচের আমন্ত্রণ গ্রহণ করে মঙ্গলবার ভোরে অনুশীলনে ফিরেছেন কৃষ্ণা সানজিদারা। একদিন আগেই বিদ্রোহী ফুটবলারদের একাংশের সঙ্গে বৈঠক করে সব ভুলে নতুন করে শুরু করার জন্য ফুটবলারদের আমন্ত্রণ জানান পিটার বাটলার। সোমবার জিম সেশনের পর মঙ্গলবার সকাল 6টায় ধানমন্ডির আবাহনী মাঠে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 জনের মধ্যে 13 জনই এ সময় উপস্থিত ছিলেন। ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন বর্তমানে ভুটানে আছেন। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। সিরিজে অধিনায়কের দায়িত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়ক হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। আগামী 15 এপ্রিল 2 ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর চলে যাবে সিলেটে। সেখানে 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয়টি হবে চট্টগ্রামে 28 এপ্রিল। শেষ করব এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। হজ ফ্লাইট শুরু হচ্ছে 29 এপ্রিল। এজেন্সির গাফিলতিতে শঙ্কায় 10,500 জনের হজ যাত্রা। নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগকারীরা পরিবেশ ও অবকাঠামোয় সন্তুষ্টি। ফেডারেশন কাপের ফাইনালে উঠল ঢাকা আবাহনী। টাই ব্রেকারে বসুন্ধরা কিংসের হার 4-2 গোলে। এই ছিল এখনকার মতন। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।